দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ভ্যাট বৃদ্ধির 2 সপ্তাহের মধ্যেই পিছু হটল এনবিআর। ওষুধ, ইন্টারনেট সহ কিছু পণ্য ও সেবায় শুল্ক প্রত্যাহার। জুলাই গণহত্যার বিচার ট্রাইব্যুনালেই হবে, এখতিয়ার চ্যালেঞ্জ করে জিয়াউল আহসানের আবেদন খারিজ। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে সংস্কারের সুযোগ নেই, অন্যথায় জনমনে সন্দেহ জাগতে পারে, দাবি বিএনপির। এবারে পুরো আয়োজন। ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ তালিকায় রয়েছে ওষুধ, মোবাইল ফোন সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল এবং ওয়ার্কশপ। বুধবার এই সংক্রান্ত 4টি আদেশ জারি করেছে এনবিআর। 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে গত 9 জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে হঠাৎই বিপুল সংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর ওই সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF-এর শর্ত পূরণে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়নি। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF-এ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। কেন ভ্যাট কি রাজস্ব উনি বাড়ান না? বলেন কোথায় বাড়াবো, আমাকে বল, খালি বলে দিলেই তো হবে না বাড়ান। এখন অতএব আমরা ক্ষেত্রগুলো খুঁজছি। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং বিগত সরকার আমলে গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। এসব ঘটনায় বিচার করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নিষেধাজ্ঞার পরও বিদেশ থেকে দেয়া শেখ হাসিনার বক্তব্য যারা প্রচার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। সে সময় নির্বিচারে মানুষ হত্যা করা হয়। এছাড়া আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরে অসংখ্য গুমের ঘটনা ঘটেছে। এসবের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক মন্ত্রী, সামরিক কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এমন অবস্থায় ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদনের শুনানি হয় গত সোমবার। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ ওই আবেদন খারিজ করে দেয়। এই আইনটা কি কারণে এটা বোঝা যায়, এই কারণে এই আইনটা আমরা যেটা বলতে চাই, স্বামী যুদ্ধাপরাধী না, এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধাপরাধী না। চিফ প্রসিকিউটর বলেন, আইন সংশোধন ও অধ্যাদেশ জারি নিয়ে করা আবেদন শুনানির এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। গুম শব্দটা বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শব্দটা রোম স্ট্যাটিউটে আগের থেকে অপরাধ হিসাবে চিহ্নিত, আর আমাদের আইনে রোম স্ট্যাটিউট প্রযোজ্য। সুতরাং এই রোম স্ট্যাটিউটের বিধান অনুযায়ী এই ট্রাইব্যুনালই গুমের বিচারও করতে পারবে। এই বিষয়টা আদালত ক্লিয়ার করেছে। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যমে দেখতে পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে। আমরা এই বিষয়গুলো নজরে রাখছি এবং এটা যে আদালতের আদেশ অমান্য করে তিনি করছেন সেটাও নজরে রাখছি। নোটিশে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের হয়তো কোনো পদক্ষেপ নিতে হতে পারে। জিয়াউল আহসান NTMCর সাবেক মহাপরিচালক। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই জানিয়ে নির্বাচনের মাধ্যমেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি, অন্যথায় জনগণের মনে সন্দেহ জাগতে পারে। বুধবার রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠানে তারা এসব কথাই বলেছেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্বে বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে, সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়
প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। একই দিন সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্য সহ বিভিন্ন বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন খেলাফত মজলিসের নেতারা। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুই দলের মধ্যে আলোচনা হয়েছে। চলতি বছরের মধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই বলেও উল্লেখ করেন তিনি। কখনোই আমাদের খুব একটা দ্বিমত কখনো না, আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার অঙ্গীকার করেন বিএনপির নেতা। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। সেখান থেকে এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সহকর্মী জহুরুল মহসান যোগ দিয়েছেন। মহসান, একটু জানাবেন যে আন্দোলনকারীদের সড়ক অবরোধের মতো জনদুর্ভোগ তৈরি করে এমন কর্মসূচিতে নামতে কেন হলো, এর পেছনের কারণটা কি, বা শিক্ষার্থীরা কি বলছিলেন, আর অবরোধ প্রত্যাহারের পর সেখানকার যানবাহন চলাচলের অবস্থা আপনি কেমন দেখছেন? রুবাইত, কিছুক্ষণ আগে আসলে আন্দোলনকারীরা রাস্তা থেকে উঠে গেছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিতে তারা রাস্তা থেকে উঠে যায় এবং তারা জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের আশ্বাস দিয়েছে 7 কর্মদিবসের মধ্যে তাদের দাবিগুলো, তারা 4টা দাবি জানিয়েছে, সেই দাবিগুলো মেনে নিয়ে তারা আসলে তাদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা আসলে দাঁড়িয়েছেন, তাদের 4টি দাবি মেনে নিলেই তারা আসলে আর সামনে কোনো আন্দোলনে যাবে না। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে 7 কর্মদিবসের মধ্যে তাদের দাবি মানার প্রচেষ্টা আসলে তাদের রয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, নিয়োগ, কারিকুলাম বাতিল এবং নতুন যে কারিকুলাম দিয়েছে তাদের সেটা বাতিল, বোর্ড তাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড বাতিল করে মেডিকেলের নতুন একটি বোর্ড তৈরি সহ 4টি দাবি নিয়ে তারা আসলে দুপুরের পর থেকে শাহবাগ অবরোধ করে রাখে। শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়ের কোনো দিকেই আসলে গাড়ি যেতে দিচ্ছিল না। তবে আমরা দেখেছি যে বাইপাস হয়ে কিছু গাড়ি শাহবাগ অতিক্রম করছিল, তবে তাদের মূল সড়ক আসলে ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না। এবং শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন যে তারা গত 3 মাস ধরে আসলে তাদের এই দাবিগুলো তারা উপস্থাপন করছেন, কিন্তু কেউ আসলে তাদের দাবিতে কর্ণপাত করেনি। তাই তারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে এবং যাদের সারা বাংলাদেশে যত শিক্ষার্থী রয়েছে সবাই আসলে আজকে শাহবাগে অবস্থান নেয়। এবং সেই শিক্ষার্থীদের একটাই দাবি ছিল যে তারা গত প্রায় 20 বছর ধরে তাদের সরকারি কোনো নিয়োগ হচ্ছে না, তাদের বেসরকারি খাতেও তারা বেসরকারি কোনো মেডিকেলেও তারা আসলে সুবিধাজনক কোনো পোস্ট পাচ্ছেন না। তো তাদের দাবি ছিল যে সরকারিভাবে তাদেরকে 11তম গ্রেডে তাদের যে চাকরি সেটা নিশ্চিত করা এবং তাদের উচ্চশিক্ষায় তাদের যে ব্যবস্থা সেটা আরও ত্বরান্বিত করা এবং তাদের যেই শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ড আসলে বাতিল করে নতুন করে তারা চাইছে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ তৈরি করে তাদেরকে সেই বোর্ডের অধীনে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা এবং তাদের পড়াশোনা কার্যক্রম চালু করা। এবং তারা বলছে যে তাদের যে বর্তমান যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আসলে তাদের কোনো কাজেই আসছে না এবং তারা ইন্টার্ন করার কোনো সুযোগ পায় না। তো যদি ডাক্তার ইন্টার্নি না করে তাহলে তারা আসলে কিভাবে প্রফেশনাল ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে, সেই সন্দেহ থেকেই তারা আসলে এই দাবিতে নেমেছে, তারা এই আন্দোলনে নেমেছে। তারা জানিয়েছে এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবি পূরণ করবে এবং তারা যতক্ষণ পর্যন্ত। সহকর্মী জহুরুল মহসান রাজধানীর শাহবাগ থেকে জানাচ্ছিলেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর অংশ অবরোধ করে রেখেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া কারখানার শ্রমিকরা। এ সময় তারা অন্তত 4টি বাসে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর চালায়। আন্দোলনের খবর ও ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও ক্ষিপ্ত হয়ে হামলা চালায় এই শ্রমিকরা। এতে দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও বাংলা ভিশনের চিত্র সাংবাদিক আমির হোসেন সহ 3 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টার দিকে সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ এবং বিএসএফ এর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন মালদা সেক্টর কমান্ডার ডিআইজি অরুণ কুমার গৌতম। সাক্ষাতে সীমান্তের 150 গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের শরিয়া অর্থায়ন উইন্ডো আইডিএলসি ইসলামিকের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছে। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন এবং সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান গিয়াসউদ্দিন তালুকদার। বক্তারা জানিয়েছেন, আইডিএলসি ইসলামিক একটি শরিয়া সম্মত অর্থায়ন ব্যবস্থা যা আইডিএলসির স্বচ্ছ এবং শরিয়া সম্মত আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রতিফলন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের মধ্যেই পশ্চিম তীরের হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার জেনিন শহরে চালানো হামলায় নিহত হন অন্তত 10 জন। অপারেশন আয়রন ওয়াল নামে ওই অভিযান শুরু করেছে ইসরায়েল। তারা বলছে, জঙ্গি নেটওয়ার্কগুলো ধ্বংস করতে পশ্চিম তীরে অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে রাফার ধ্বংসস্তূপ থেকে গত 2 দিনে অন্তত 120টি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। ভ্যাট বৃদ্ধির 2 সপ্তাহের মধ্যেই পিছু হটল এনবিআর। ওষুধ, ইন্টারনেট সহ কিছু পণ্য এবং সেবায় শুল্ক প্রত্যাহার। জুলাই গণহত্যার বিচার ট্রাইব্যুনালেই হবে, এখতিয়ার চ্যালেঞ্জ করে জিয়াউল আহসানের আবেদন খারিজ। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে সংস্কারের সুযোগ নেই, অন্যথায় জনমনে সন্দেহ জাগতে পারে, দাবি বিএনপির। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।